ভাই কেউ তো একটু ঠেকাও তাকে। এতটা হটনেস যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা কি জানে না সে? সে তো পানিতেও আগুন লাগিয়ে দিচ্ছে। মাই হটি কাউবয়। দেখছিস ক্যাটরিনা, আমার বয়ফ্রেন্ড কি হট? না না, তুই দেখিস না, তোর দুলাভাই হয়। দুলাভাইয়ের দিকে এভাবে তাকাতে নেই, পাপ হয় বুঝেছিস? তুই বরং তোর হবু বর সালমান ভাইয়াকে দেখ। এই দেখ, আমি তার নতুন ছবি নিয়ে এসেছি। খুশি ওর ফোন বের করে সালমান খানের একটা ছবি বের করে দেখালো। ছানাটা হঠাৎ খুশির কোল থেকে লাফ দিয়ে নেমে ছুটে গেল। খুশি দুষ্টু হেসে বলল, হায় রে বেচারি, হবু বরকে দেখে লজ্জা পেয়ে গেছে। এই শোন না। খুশিও ছানার পেছন পেছন ছুটতে লাগলো। কাজের ফাঁকে না চাইতেও অবাধ্য চোখ শুধু খুশির দিকেই যাচ্ছে প্রহরের। মেয়েটার এই প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মুখখানায় যেন প্রহরের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। খুশির থেকে আসা তপ্ত আবহে প্রহরের মাঝে কিছু যেন গলতে শুরু করেছে। কোনো এক অদৃশ্য মাধ্যাকর্ষণ শক্তি ওকে চুম্বকের মতো খুশির পানে টানছে। প্রহর নিজের সর্বশক্তি নিজেকে ফিরিয়ে আনার যথাযথ চেষ্টা করে যাচ্ছে, তবে বরাবরই ব্যাহত হচ্ছে সে। মনে হচ্ছে যেন ওর মন মস্তিষ্ক ওর সাথেই বেইমানি করছে। সব হয়তো এই মেয়েটারই ষড়যন্ত্র, এজন্যই আমার নিজের সবকিছু আমার সাথে বিদ্রোহ করছে। প্রহর কোনো রকমে মাথা ঝাঁকিয়ে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করলো। রোজিনা বেগম বসে বসে ঘোড়ার জন্য ঘাস কাটছে। পাশেই খুশি বসে একটা খরগোশ ছানাকে নিয়ে আদর করছে। সে তার ওয়াদা অনুযায়ী আজ আর প্রহরের কাছে গিয়ে ওকে জ্বালাবে না। তাই খুশি শুধু পশু পাখিগুলোর সাথে আর এখানকার কর্মচারীদের সাথেই সময় কাটাচ্ছে। সে খরগোশ ছানাকে আদর করতে করতে রোজিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা রোজিনা সুন্দরী, তুমি এখানে কতদিন ধরে আছো? রোজিনা বেগম ঘাস কাটতে কাটতে বলল, সে তো মেলা বছর হইল, প্রায় 10 বছর তো হইল। এইখানে প্রথমে আমরা শুধু কেয়ারটেকারের কাজ করতাম, তবে ফহর বাবা এইসব জীব জনার আনার পর থাইকা এইগুলোর দেখাশোনা করি। তোমরা মানে আর কে কে আছে? মানে আমি আর আমার আরো অনেক লোকজন আছে। খুশি দুষ্টু হেসে বলল, আরে বাস, রোজিনার তো দেখছি আলমগীরও আছে। তাহলে তোমারই মজা রোজিনা সুন্দরী। এই খোলা ফার্ম হাউসে রোজিনা আলমগীর খালি রোম্যান্স করে বেড়াও, তাই না? রোজিনা বেগম লাজুক হেসে বলল, কি যে কন্যা আপনি, আমাগো কি হেই বয়স আসেনি? খুশি বিজ্ঞ জ্ঞানীদের মতো বলল, আরে এজ ইজ জাস্ট নাম্বার, জরিনা সুন্দরী। মন জোয়ান থাকলেই হলো। খুশির কথায় রোজিনা সুন্দরী লজ্জায় লাল নীল হয়ে গেল। প্রহর বসে কবুতরগুলোকে দানা খাওয়াচ্ছে। ফাহিমও ওর সাথেই আছে। দুজনেই কবুতরগুলোকে দানা ছিটিয়ে দিচ্ছে। সব কবুতরগুলো ওদের সামনে জড়ো হয়ে দানা খাচ্ছে। তবে প্রহরের বেঈমান চোখ দুটো আবারও ওর সাথে বিরোধিতা করতে লাগলো। নজরের তীর ঘুরে ফিরে শুধু খুশিতেই বিঁধে যাচ্ছে। খুশি প্রাণবন্ত ভাবে নিজের কাজে মত্ত। সে মিউজিক সিস্টেমে আইরে সেই খুশি গানটা ছেড়ে দিয়ে ছাগল আর কুকুরগুলোর সাথে নাচছে। মাঝে মধ্যে রোজিনা আর বাকি কর্মচারীদের টেনে নিয়ে নিজের নাচের সঙ্গী বানাচ্ছে। তারাও কোনো রকমে হাত পা নাড়ছে, কখনো ফোন বের করে সবার সাথে সেলফি নিচ্ছে। এমনকি বেচারা পশু পাখিগুলোও বাদ যাচ্ছে না। খুশি ছাগল ছানার সাথে গাল ঠেকিয়ে ঠোঁট চোখা করে পাউট করে সেলফি নিচ্ছে, সাথে ছানাটার মুখটাও চোখা করে পাউটের মতো করে দিচ্ছে। কখনো আবার মাঠে যে পানি জমেছিল সেগুলোর মাঝে লাফিয়ে লাফিয়ে আনন্দে কাদা ছিটাচ্ছে। লাফাতে লাফাতে আবার পিছনে কাদায় ঠাস করে পড়েও যাচ্ছে। নিজে পড়ে গিয়ে নিজেই আবার হাসছে। খুশির এই মহান কৃতকার্য দেখে প্রহরের ঠোঁটে চলে এলো হাসির রেখা। ফাহিম সেটা দেখে স্মিত হেসে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না মেয়েটা ইউনিক, শি ইজ স্পেশাল। দেখ, সে আজ অসম্ভব সাধন করে দিল, তোর মতো রোবটের মুখে হাসি ফুটিয়ে দিল। ভাবতে পারছিস এটা কত বড় ব্যাপার? আজ আর ফাহিমের কথায় রাগ হলো না প্রহর, বরং খুশিকে পর্যবেক্ষণ করায় মনোনিবেশ করল সে। আজ প্রথম প্রহর খুশিকে ভালো করে দেখছে। মেয়েটার উচ্চতা স্বাভাবিকই হবে, খুব লম্বাও না আবার খাটোও না। গায়ের রং ধবধবে ফর্সা না, উজ্জ্বল শ্যামবর্ণ, কিছুটা স্বর্ণের রং। চেহারায় নিষ্পাপ পরিস্ফুটিতা ভাসমান।
কেমন যেন অদ্ভুত এক মায়া আছে ওই মুখমণ্ডল জুড়ে। আর সবচেয়ে বেশি মায়ায় সমুদ্র বইছে ওই ডাগর ডাগর আঁখি যুগলে। ওই চোখে বেশিক্ষণ তাকালে মনে হয় ওই মহাসমুদ্রে ডুবে যাবে সে। আজ না চাইতেও ফাহিমের কথাটা মানতে হচ্ছে প্রহরের। মেয়েটা সত্যিই ইউনিক। যেখানে আজকালকার মেয়েরা এসব পশু পাখির ফার্মে আসলে নাক সিটকে কপালে তুলে নেয়, ফাহিম কয়েকবার ওর বন্ধুদের নিয়ে এসেছিল। তাদের মাঝে মেয়ে বন্ধুও ছিল। তারা এসব পশু পাখির ধারে কাছেও যায়নি, দূর থেকেই নাক সিটকে চলে গেছে। সেখানে এই মেয়েটা ওদের সাথে এমনভাবে মিশছে যেন নিজের ভাই বোন। মেয়েটা সত্যিই যেন কোনো প্রকৃতির রূপ। ওর মাঝে কোনো কৃত্রিমতা নেই। প্রহর মেয়েটাকে কখনো অন্য সব মেয়েদের মতো আটা ময়দা মেখে সাজুগুজু করতে দেখেনি। সব সময় সিম্পল ভাবেই থাকে। সব পর্যালোচনা শেষে প্রহরের মন মস্তিষ্ক এই রায় দিল যে মেয়েটা সুন্দর। শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর আর মায়াবী। ফাহিম পাশ থেকে দুষ্টু হেসে গলা খাকারি দিয়ে বলে উঠল, এমন একটা মেয়ে আমাকে এভাবে অ্যাপ্রোচ করলে আমি কবেই হ্যাঁ বলে দিতাম, নিজেকে পরম সৌভাগ্য মনে করতাম। ফাহিমের কথায় প্রহরের ঘোর কাটল। মজা করে বললেও ফাহিমের কথাটা কেন যেন প্রহরের পছন্দ হলো না। কোথায় কিছু একটা বিঁধল ওর। প্রহর কিছু না বলে গলা খাকারি দিয়ে ওখান থেকে উঠে গেল। ওর মাঝে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে ওর গোছাতে হবে। এভাবে ছন্নছাড়া হয়ে গেলে চলবে না। প্রহরের যাওয়া দেখে ফাহিম হালকা হাসল। বন্ধুর মনোভাব বুঝতে পারছে সে। দুষ্টু হেসে গেয়ে উঠল, না না করতে প্যার হ্যায় তু কর গয়া ইউ আর ইন লাভ, ইউ আর ইন লাভ। অনেক ছোটাছুটির করে এখন একটু শান্ত হয়ে বসে সামনে ছাগলছানার দুরন্তপনা দেখছে খুশি। তখনই পাশে এসে বসলো ফাহিম। মুচকি হেসে বলল, তো ভাবেজি কি করছেন? খুশিও মুচকি হেসে বলল, এই তো ক্যাটরিনার কাজকর্ম দেখছি। ফাহিম ভ্রু কুচকে বলল, ক্যাটরিনা কোথায়? আরে ওই যে ওই ছানাটার নাম দিয়েছি ক্যাটরিনা, ভালো নাম না? ফাহিম হেসে উঠে বলল, ভালো মানে মারাত্মক ভালো হয়েছে সত্যি ভাবিজি, ইউ আর গ্রেট। আচ্ছা আপনি কি ওদের সাথেও কথা বলেন? হ্যাঁ বলি তো, কখনো কখনো ওদের কথা ডাবিংও করে দিই। ও তাই, তাহলে বলুন তো এখন ওরা কি বলছে? বলতে পারি, তবে আপনাকে আমার সাথে যোগ দিতে হবে। আমি ক্যাটরিনার ডাবিং করব আর আপনি ক্যাটরিনার সামনের পশুটা ডাবিং করবেন, ঠিক আছে? ওকে ভাবিজি, লেটস হ্যাভ সাম ফান। ক্যাটরিনা নামের ছাগলছানাটার সামনে কুকুর শ্যামি এসে দাঁড়িয়েছে। ফাহিম শ্যামির পক্ষ থেকে ডাবিং করে বলল, ইয়া ক্যা বলতি তু। খুশি ক্যাটরিনা ডাবিং করে বলল, ইয়ে ক্যা মে বলু সুন, सुना आती क्या खंडला, क्या करूँ अके में खंडाला। अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे আর क्या। খুশি ক্যাটরিনার ডাবিং করে অ্যাটিটিউড নিয়ে বলল, এই স্বামী, আমার সাথে একদম ফ্ল্যাট করার চেষ্টা করবে না। আমাকে এসব আমির গান শুনিয়ে পটাতে পারবি না। আমি আগে থেকেই অন্য এক খানের বাগদত্তা। ফাহিম এবার শ্যামির ডাবিং করে বলল, খান? কোন খান? সবকি আন সবকি শান, দা ওয়ান অ্যান্ড অনলি সলমান খান। আমি সলমান খানের বাগদত্তা, বুঝেছো? তো হাম ভি কিসি সলমান সে কাম হ্যায় কে। আরে কি আছে ওই শাল্লুর মাঝে? দেখো, আমার ওনাকে সম্মান দিয়ে কথা বলবে, ঠিক আছে? আরে কোথায় সে আর কোথায় তুমি? ওনার বডি দেখেছো? কি ফিট বডি ওনার। এখন তো আমিও ওনার মতো ফিট হওয়ার জন্য ডায়েটিং করছি। আমি এখন শুধু 2 বেলা ঘাস খাই, আর ভাত ভুসি তো খাই না। আরে কি সাল্লু সাল্লু লাগিয়ে রেখেছো? আমার মতো হ্যান্ডসাম নজওয়ান পাত্র রেখে তুমি ওই বুইরারে পছন্দ করলা? আরে বুইরা হওয়ারও এক্সপায়ারি ডেট চলে গেছে ওর। আর তাছাড়া ওর ম্যানুফ্যাকচারিং ইফেক্ট আছে। কি বলো, সত্যি? আবার জিগায়। আরে সেই জন্যই তো সে এখনো বিয়ে করে না। দেখো, আমি আবার জনদরদি টাইপস, কাউকে সমস্যায় পড়া দেখলে তার হেল্প করি। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, এখন বাকিটা তুমি দেখো। পরে যেন আবার আফসোস করে চোখের জলে সমুদ্র বানিও না।
ধন্যবাদ স্যামি, তুমি সত্যিই আমার কত বড় উপকার করলে। আমি তো না জেনে শুনে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে মেনশন নট, এটা তো আমার কর্তব্য। বাই দা মেঠোপথ, ওসব বাইরের মাল ছাড়ো না, আমার মতো দেশি মালে নজর দাও। আমার মতো স্থায়ী টেকসই মাল হারিকেন লাগিয়ে খুঁজলেও পাবে না। যা কি যে বলো না। হাসি তো ফাঁসি। তাহলে এখন বলো, মুঝসে শাদি করোগি, हो मुझसे शादी करोगी, तुझसे शादी करूंगी, है तुझसे शादी करूंगी। ফাহিম হাসতে হাসতে খুশির হাতের সাথে হাইফাই দিয়ে বলল, वाओ भाभी जी तुसी तो ग्रेट हो, सुपर से ऊपर हो। आई मीन लाइक ছাগলেরও লাইভ স্টুডিও সেট করে দিলে। সত্যি ইউ আর জিনিয়াস। খুশি গর্বে গদগদ হয়ে বলল, তো মহান মানবীজি, এই অধমের উপরও একটু আপনার কৃপা দৃষ্টি করুন। এই প্রহরের সাথে থেকে থেকে আমি নিজেও সিঙ্গেল থেকে গেলাম, এখন আপনি কোনো চমৎকার করেন। সিঙ্গেল মরতে চাই না ভাবিজি। খুশি এক হাত উঠিয়ে ঋষি মুনিদের মতো করে বলল, চিন্তা করো না বৎস, এই মহান দয়াময় মাতা খুশির সবার কল্যাণে নিয়োজিত। তোমারও একটা গতি করে দেবে সে। সো জাস্ট চিল বৎস, চিল। খুশির কথা বলার ভঙ্গি দেখে ফাহিম হেসে দিল। খুশিও খিলখিল করে হাসতে শুরু করলো। প্রহর কফি হাতে বাইরে এসে দেখল খুশি আর ফাহিম আড্ডা জমিয়ে বসে আছে। দুজনে হাসির ঝর্ণা বইয়ে দিচ্ছে। প্রহরের ভ্রু কুঁচকে এলো। ব্যাপারটা ওর কেমন যেন লাগছে। অ্যাকচুয়ালি কেমন লাগছে সেটা ওর নিজেরও বোধগম্য হচ্ছে না। প্রহর গলা খাকারি দিয়ে ফাহিমকে ডাক দিয়ে বলল, ফাহিম, তোর জন্য কফি এনেছি। ফাহিম বলে উঠল, আমি এখন কফি খাবো না, তুই খা। কথাটা বলে ফাহিম আবারও খুশির সাথে আড্ডা দিতে লাগলো। ওদের ভাব দেখে মনে হচ্ছে প্রহর যেন এখানে আনওয়ান্টেড পার্সন হিসেবে চলে এসেছে। ব্যাপারটা কেন যেন গ্রহণযোগ্য মনে হচ্ছে না প্রহরের কাছে। প্রহর ওদের থেকে কিছুটা দূরে পিছনে পোলে সাইডে রাখা একটা গোল টেবিলের চেয়ারে বসলো। কফি খেতে খেতে আর চোখে ওদের দেখছে। দুজন কথার ফুলছুরি জ্বালিয়ে নিয়েছে। হ্যাঁ, হাসিতে যেন থামছে না, আবার হাসতে হাসতে দুজন হাত মিলিয়ে হাই ফাইভ দিচ্ছে। কি এত কথা বলছে শুনি? রোজ তো আমার পেছনে ঘুরঘুর করে, আর আজ যেন আমাকে চোখেই পড়ছে না তার, যেন আমি এখানে ইনভিজিবল। ফাহিমের সাথে খুব ভাব জমেছে তার। প্রহরীর হাত পায়ের ভিতর কেমন শিনশিন করছে, কেমন একটা অধীরতা কাজ করছে। তখনকার ফাহিমের বলা কথাটা মনে পড়ছে ওর। কোথাও যেন জ্বলন অনুভব করছে ও। দ্রুত ক্রমে পা উপর নিচ নাচাচ্ছে শুধু। হঠাৎ করেই কেন যেন রাগ লাগতে শুরু হলো তার। স্বাধীন ব্ল্যাক কফিটা যেন আরো বেশি তিক্ত লাগছে। কি হচ্ছে কি এসব আমার সাথে? ওই মেয়ে যা খুশি তাই করুক, তাতে আমার কি? ওই মেয়ে আমার থেকে যত দূরে থাকে ততই তো ভালো। তাহলে আমার এমন লাগছে কেন? এমন ইরিটেশন হচ্ছে কেন? বাই এনি চান্স আমি কি জেলাস হচ্ছি? লাইক রিয়েলি আমি আর জেলাস? তাও আবার আমারই বন্ধুর উপরে। প্রহর, তোর মাথাটা না সত্যিই গেছে। এই মেয়েটা সত্যিই তোর মাথা নষ্ট করে দিয়েছে। ইউ হ্যাভ টু রিফ্রেশ ইয়োরসেলফ। ওই পুচকে মেয়েটার কাছে আমি হেরে যেতে পারি না। নো চান্স। প্রহর নিজের ওপরে বিরক্ত হয়ে ওখান থেকে উঠে গেল। ফার্মের সব কাজ শেষে প্রহর বাসার ভিতর এসেছে ফ্রেশ হওয়ার জন্য। উপরে এসে নিচের রুমের দরজা খুলে সামনে তাকাতেই থমকে গেল প্রহর। রুমের ভেতর খুশি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল ঝাড়ছে। তার পরনে প্রহরের একটা সাদা শার্ট আর 3/4 প্যান্ট, যা খুশির জন্য ফুল প্যান্ট বলা যায়। খুশির শরীরে নিজের জামা কাপড় দেখে রাগ হওয়ার কথা হলেও কেন যেন রাগ হচ্ছে না, বরং উল্টো খুশিকে এইভাবে দেখে কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। আশেপাশের সবকিছুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওর। সদ্য শাওয়ার নেওয়া খুশির স্নিগ্ধতা যেন প্রহরকে মন্ত্র মুগ্ধের ন্যায় মোহিত করে দিচ্ছে। বুকের বাম পাশে জং ধরা কোনো কিছু যেন জেগে উঠে নতুন উদ্যমে চলা শুরু করছে। আয়নায় প্রহরকে দেখে পিছনে ফিরে তাকালো খুশি। প্রহরের দিকে তাকিয়ে বলল, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চুপি চুপি চেক আউট হচ্ছিল বুঝি? হ্যাঁ, আমাকে অনেক হট লাগছে বুঝি? আরে দেখতে চাইলে সরাসরি দেখো না, আমি তো তোমারই। কথাটা বলেই খুশি দুষ্টু হেসে চোখ মেরে দিল। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, সেটা বিয়েট, তুমি আমার ওই করছো আর আমার জামা কাপড় পরেছো কেন? আরে এখানে তোমার আমার আবার কি? সবই তো আমাদেরই, তাই না? আসলে আমার জামা কাপড় সব কাদা ময়লা লেগে নষ্ট হয়ে গেছে,
তাই গোসল করে সেগুলো পরিষ্কার করে ড্রাই মেশিনে শুকোতে দিয়েছি। আর আমার পরার কিছু ছিল না, তাই তোমার জামা কাপড় পরে নিয়েছি। আমার জামা কাপড় শুকিয়ে গেলে চেঞ্জ করে নিব। প্রহরের কেমন গলা শুকিয়ে আসছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ওর সর্বনাশ অবধারিত। তাই সে ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। উল্টো ঘুরে এক কদম বাড়াতেই হঠাৎ কিছু একটা ভেবে প্রহর আবারও খুশির দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, যতক্ষণ তোমার কাপড় চোপড় না শুকায় ততক্ষণ নিচে যাওয়া দরকার নেই। এখানেই থাকো, চেঞ্জ করে তারপরে বের হবে, বুঝেছো? খুশি মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। প্রহর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলো ওখান থেকে। ওর সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে সব ওর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। খুশির মায়াজাল ওকে গ্রাস করার চেষ্টা করছে। প্রহর নিচে এসে সুইমিং পুলে ঝাঁপ দিল। পানিতে ডুবে নিজের অবাধ্য অনিয়ন্ত্রিত মন মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করছে। যদিও তা কতটা কার্যকরী হচ্ছে তা জানা নেই প্রহরের। 30 মিনিট পর খুশি চেঞ্জ করে নিচে নেমে এলো। প্রহর আর ফাহিম সুইমিং পুলের পাশেই বসেছিল। খুশি ওদের কাছে এসে বলল, এখন যেতে হবে আমার, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। বাই। কথাটা বলে খুশি যেতে নিলে প্রহর বলল, তুমি একাই যাবে? হ্যাঁ, তো ধোকা কই পাবো, আসার সময় তো একাই এসছি। ফাহিম বলে উঠল, আরে ভাবিজি, আপনার দেবর থাকতে আপনি একা কেন যাবেন? চলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আরে না না না, আমি একাই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, বেশি স্মার্টনেস দেখাতে হবে না তোমাকে, একা যাওয়ার কোনো দরকার নেই। পরে কিছু হয়ে গেলে সেই দায়ভার আমাকেই নিতে হবে, নইলে। প্রহর এবার ফাহিমের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে পড়ল। তোর এসব ঝামেলা নেওয়া দরকার নেই, আমি ওকে নামিয়ে দিয়ে আসছি। ফাহিম বাঁকা হেসে বলল, ইয়েস বস, যাহা আপনি বলিবেন। অতঃপর প্রহর খুশিকে নিয়ে গাড়িতে রওনা হলো। খুশি গাড়ির জানালার কাচ নামিয়ে জানালার ওপর হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে বাইরের হাওয়া খাচ্ছে। চোখ বন্ধ করে মুচকি হেসে মুহূর্তটা উপভোগ করছে। বাতাসে চুলগুলো উড়ছে তার। গাড়ি চালানোর মাঝে প্রহর আর চোখে তাকাচ্ছে খুশির দিকে। খুশির নিষ্পাপ মায়াবী মুখের মায়া যেন ধীরে ধীরে প্রহরের সর্বত্র জুড়ে ছেয়ে আছে। মনে হচ্ছে যেন কালো জাদু করে বশ করেছে ওকে। এই প্রথম কারোর কাছে হেরে যাওয়ার ভয় হচ্ছে। এই নতুন আবহে ভেসে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে। তবে কি খুশি ওর এত বছরের গড়ে তোলা দেওয়ালটা ভেঙে দিল? এখন কি করবে ও? কি করে এই অথৈ সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচাবে নিজেকে? প্রহরের ভাবনার মাঝেই ওরা খুশির বাসার সামনে চলে এলো। আজ কেন যেন প্রহরের মনে হচ্ছে রাস্তাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুশি নামার আগে সেদিনের মতো আবারও বলে উঠল, প্রহর, ওই দেখো, ওটা কি? প্রহর ভাবলেশীন ভাবে বলে উঠল, তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? একই ট্রিক্স কতবার অ্যাপ্লাই করতে চাও? খুশি ইনোসেন্ট ভাব ধরে বলল, আমি আর ট্রিক্স? হায়, এত বড় মিথ্যে অপবাদ জাতি সইবে না। আমার মতো মাসুম ইনোসেন্ট কুচ্চু পুচ্চু বাচ্চার নামে এমন অপবাদ শোনার আগে আমি কানে হেডফোন কেন লাগিয়ে নিলাম না? কে দো কি ঝুট হে ঝুট। হয়েছে তোমার ড্রামা, ইউ ক্যান গো নাও। খুশি একটা ভেঙচি কেটে গাড়ির দরজা খুলে এক পা বের করলো। প্রহর সামনে তাকাতেই খুশি ফট করে ঘুরে এসে চুমু দিয়ে দিল। কার্য সিদ্ধি করে বেরিয়ে যেতে যেতে বলল, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो तो मैं डेफिनेटली करता हूँ। তারপর হাসতে হাসতে দৌড়ে চলে গেল। প্রহর কিছুক্ষণ মূর্তির মতো তাকিয়ে রইল। তারপর সিটের সাথে মাথা এলিয়ে হঠাৎই নিচের ঠোঁট কামড়ে হেসে উঠল। বুকের যন্ত্রটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। প্রহর বুকের বাম পাশে হাত রেখে বিড়বিড় করে বলল, আরে শান্ত হও ভাই, এখন কি লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসবে নাকি? নিজেকে একটু সামলে নিয়ে প্রহর আবারও ব্যাক করলো। সে আবার ফার্ম হাউসে ফিরে এলো। ফিরে আসার কিছু সময় পর ফাহিমও চলে গেল। প্রহর পুল সাইডে বসে শূন্য চোখে পুলের পানির দিকে তাকিয়ে আছে। চোখের সামনে ভাসছে শুধুই খুশির সেই প্রাণবন্ত মুখখানা, আর মাথায় চলছে আকাশ পাতাল ভাবনার বেড়াজাল। ভাবনায় ছেদ পড়ল রসিনা বেগমের আগমনে। রসিনা বেগম প্রহরের জন্য কফি নিয়ে এসেছে। গরম কফির মগটা প্রহরের দিকে এগিয়ে দিল। প্রহর কফির মগটা হাতে নিল। তখনই ওর নজর পড়ল রসিনা বেগমের হাতের দিকে। রসিনা বেগমের হাতে একটা ব্রেসলেট দেখতে পেল প্রহর, যেটা সে বোধহয় খুশির হাতে দেখেছিল। প্রহর ভ্রু কুঁচকে বলল,
চাচি কিছু মনে করবেন না, কিন্তু এটা তো বোধহয় খুশির, তাই না? রোজিনা বেগম হাসি মুখে বলল, যে ফহর বাবা এটা খুশি ম্যাডামের আমারে দিয়া দিছে। মাইয়াটা খুবই ভালো। আমি খালি কইছিলাম আপনার হাতের এইটা মেলা সুন্দর, আমার মাইয়ারও একটা কিনা দিমু। কত দাম এইটার? হেই কথা হই না, সে সাথে সাথে আমারে এইটা খুইলা দিয়া দিল, কইলো তোমার মেয়েরে দিয়ে দিও, এটা আমার পক্ষ থেকে গিফট। আমি কত মানা করলাম, শুনলই না। হাসা কইতাছি, এমন সাপমনের মাইয়া পাওয়ন যায় না আজকালকার জমানায়। যেইখানে ধনী লোকেরা গরিবকে ঘেন্নার চোখে দেখে, সেইখানে এই মাইয়াটা কি সুন্দর। একদিনেই এক্কেরে আফন কইরা লইছে আমাগো। সারাদিন আমাগো লগে কত মিল্লা মিশা কাটাইলো, যেন আমরা হ্যাঁ আপন লোক। মাইয়াটার সাথে সময় কাটাইয়া আমাগো অনেক ভালো লাগছে। আপনি কিছু মনে না করলে একখান কথা কইতাম। বলুন না চাচি, জিজ্ঞেস করার কি আছে? ফহর বাবা, মাইয়াডা হাসাই আপনারে অনেক ভালোবাসে। আমি মাইয়াডার চোখে সেইটা দেখছি। আপনি ভাইবা দেখেন একটু। ছোট মুখে একখানা কথা কই আপনারে, মানুষের জীবনে সত্য ভালোবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তয় সবচেয়ে দুর্ভাগ্য ওই মানুষ যে সেটা সময় থাকতে চিনবার পারে না। মেলা কথা কইলাম, ভুল হইলে মাফ করবেন। কথাগুলো বলে রোজিনা বেগম চলে গেল। আর পেছনে প্রহরের ভাবনা যেন আরো পাহাড় সমান রূপ ধারণ করলো। এলোমেলো সবকিছু যেন আরো ছন্নছাড়া হয়ে গেল। খুশি যে একটা সরল মনের মেয়ে, এই ব্যাপারটাও নিজেও বুঝতে পারছে। এই প্রথম কারোর ওপর বিশ্বাস করতে মন চাচ্ছে ওর। তবে খুশি কি পারবে ওর বিশ্বাসের মান রাখতে? খুশি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে, তখনই দরজায় টোকা পড়ল। খুশি সেদিকে তাকিয়ে দেখলো ওর ফুপি বেলি এসেছে। খুশি আনন্দ চিত্তে উঠে দাঁড়িয়ে বলল। ফুপি? দৌড়ে গিয়ে বেলিকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ফুপি, তুমি এসছো। জানো কত মিস করেছি তোমাকে। মিস করতে করতে আমি নিজেই মিসিং যাচ্ছিলাম। বেলি ভেতরে এসে বেডের উপর বসে বলল, হ্যাঁ হ্যাঁ, কত মিস করতেছিস তা জানা আছে, এজন্যই তো একটা ফোনও করিসনি। এখন নটাঙ্কি করে লাভ নেই, চকলেট একটাও পাবি না, যা সর। খুশি তার ওভার অল ড্রামা চালু করে দিল। কপালে হাত ঠেকিয়ে দুখিয়ারি ভাব ধরে বলল, নেহি নেহি, এই অবলা নারীর সাথে এত অবিচার কইরেন না, কইরেন না, কইরেন না ফুপি জান গো। ও ফুপি জান, কইরেন না এমন গো, আমার ফুপি, ফুপি জান গো। বেলি হেসে দিয়ে বলল, হইছে হইছে, আর ড্রামা করতে হবে না, তুই পারিস বটে। খুশিও হেসে দিয়ে বেলির কাঁধ জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, তো ট্যুরে কেমন মজা করলে? ওখানে কোনো ফুপার টুপার সন্ধান পেলে নাকি? বেলি খুশির মাথায় আলতো করে চাপড় মেরে বলল, বদমাস মেয়ে, মুখে কিছুই আটকায় না তাই না? আমি একজন টিচার, আমি ওখানে স্কুল স্টুডেন্টদের নিয়ে ট্যুরে গিয়েছিলাম, তোর ফুপা খুঁজতে নয়। হ্যাঁ, তো কি হয়েছে? চিটার হয়ে কি প্রেম করা যায় না নাকি? কিন্তু তুমি তা করবে কেন? তুমি তো তোমার না হওয়া বয়ফ্রেন্ডের সাথে সারা জীবন কাটিয়ে দেবে। খুবই এত বছর হয়ে গেছে, তবুও তুমি তোমার অতীত ভুলতে পারলে না? যে ব্যক্তি তোমাকে হয়তো মনেও রাখেনি, তার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করছো? বেলি শান্ত সুরে বলল, এতে তার কি দোষ আছে? সে তো আর জানতো না আমি তাকে ভালোবাসি। সে তো শুধু আমাকে তার বন্ধু ভাবতো। দোষ তো আমারই, আমি বলতে দেরি করে ফেলেছি। ততদিনে সে অন্য কাউকে মন দিয়ে দিয়েছে। আর দুটো ভালোবাসার মানুষের মাঝে আসার আমি কে? খুশি ক্ষোভ নিয়ে বলল, কে মানে? আই এম শিওর ওই লোকটাকে তোমার চেয়ে বেশি ভালো আর কেউই বাঁচতে পারবে না। আরে তুমি এত সহজে কেন হার মেনে নিলে? একবার বলে তো দেখতে। আমি হলে কখনোই এত সহজে হার মানতাম না। অন্তত মনের কথাটা তো বলতাম, তারপর সে ডিসাইড করতো সে কাকে চায়। এত সহজ না, ভালোবাসার মানুষকে পাওয়াটা বড় কথা না, তার খুশিটাই বড়। যে যাতে খুশি থাকে সেটাই মেনে নেওয়া ভালো। বুঝলাম, কিন্তু তুমি তো তাকে ভুলে সামনের দিকে এগোতে পারছো না তোমার জীবনে। তাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে কেন করে নিচ্ছ না? ভুলে যাও ওই স্বার্থপর লোকটাকে। এটা যে সম্ভব না রে, তাকেই পাই বা না পাই, কিন্তু মনটা তো তার নামেই লেখা। এখন অন্য কাউকে যে আর ভালোবাসতে পারবো না, এমনিতেও বুড়ি হয়ে গেছি। বাকি জীবনও তার স্মৃতি আঁকড়ে ধরে খুশি খুশি কাটিয়ে দিব। এটা তো এক অন্যরকম আনন্দ আছে। তুই এখন এসব বুঝবি না।
যখন কাউকে মনে প্রাণে ভালোবাসবি তখন বুঝবি। বেলির কথায় খুশির বুকের ভিতর ধুপ করে উঠল। সেও যে এখন কাউকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। ওর ভালোবাসার পরিণতিও যদি ফুপির মতো হয় তাহলে কি করবে ও? প্রহর যদি কখনো ওকে ভালো না বাসে তাহলে ও কি পারবে প্রহরকে ছাড়া বাঁচতে? ফুপির মতো ও যে এত শক্ত না, ও হয়তো মরেই যাবে। প্রহর বিনা এই জীবনের কল্পনা করাও যেন ওর জন্য অসম্ভব। কি হবে ওর ভালোবাসার পরিণতি? অতিবাহিত দিনের সাথে যোগ হয়েছে আরও একটি সপ্তাহ। ফাল্গুন মাস পেরিয়ে চৈত্রতে পদার্পণ করেছে। শীতের আবহাওয়া অনেকটা কমতে শুরু করেছে। বাতাসের আনাগোনায় হালকা গরমের আভাস বিদ্যমান। কখনো প্রখর রোদের তপ্ততা তো কখনো আবার শীতল বাতাসের আচ্ছন্নতা। সময় যেমনই হোক, প্রহরের জীবনে যেন আষাঢ়ের ঘন ঘটা বইছে। নবভাবপ্রবণের ঝুম বর্ষার আর্দ্রতা ভাসাচ্ছে তাকে। শত প্রচেষ্টা করেও নিজেকে এই বর্ষণে ভেজা থেকে আটকাতে পারেনি। সব সংকল্পই ওর ব্যর্থ হয়েছে। বারবারই চরমভাবে পরাজিত হতে হয়েছে ওকে। তবুও জীবনের এই নির্মম পরাজয়ে কেন যেন কোনো খেদ নেই, নেই কোনো গ্লানি। বরং এই পরাজয়ের মাঝেই যেন অসীম এক জয় লুকিয়ে আছে। এই পরাজয়ে আছে অপরিসীম সুখ আনন্দের পূর্বাভাস। তাই তো নিজেকে আর আটকাতে চায় না সে, ভাসাতে চাই এই নব আবেগের জোয়ারে। এই প্রথম আর ভয় হচ্ছে না ওর। খুশি নামের বর্ষা ওকে ভিজিয়ে দিয়েছে। সে চেয়েও পারেনি নিজেকে বাঁচাতে। এই কয়দিনে খুশি ওর চারপাশের দেওয়াল ভেঙে ওর মন পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে গেছে। খুশি জিতে গেছে তার চ্যালেঞ্জ। সে যে এখন শরীর ভেদ করে হৃৎপিণ্ডে হামলা করেছে, ধীরে ধীরে হৃৎপিণ্ডের জমিন দখল করে নিয়েছে। মন মস্তিষ্কেও তার বিচরণ চলছে। সে যেন আমার মাঝে আমিটাকে সরিয়ে দিয়ে সর্বত্র নিজের রাজত্ব বিরাজ করার চেষ্টা চালাচ্ছে। তার এই ষড়যন্ত্র যে সফল হওয়ার পথে সেটারও আভাস পাচ্ছে প্রহর। জানা নেই শেষ পর্যন্ত ওর মাঝে ওর নিজের বলতে কিছু থাকবে কিনা। মেয়েটা যে ওকে নিঃস্ব করার ধান্দায় আছে। ভার্সিটিতে নবীনবরণ উৎসব আজ। ভার্সিটি কলেজের সব স্টুডেন্ট একসাথেই অংশগ্রহণ করছে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন করা হয়েছে। পুরো ক্যাম্পাস নতুন বধূর সাজে সজ্জিত করা হয়েছে। রং বেরঙের কাপড় চোপড় আর সাজসজ্জায় আবৃত স্টুডেন্টদের পদচারণায় মুখরিত পরিবেশ। ক্যাম্পাসের মাঠে বড় করে স্টেজ করা হয়েছে। সেখানে স্টুডেন্টরা নিজেদের ইচ্ছে মতো নানান রকমের পারফরমেন্স দিচ্ছে। নাচ গান সহ আরও অনেক রকম প্রতিভা প্রদর্শন করছে। তবে সেসবে প্রহরের বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রহর একপাশে একটা চেয়ারে বসে আছে। পাশেই ফাহিম বসে আছে। ফাহিমের জোড়াচুরিতে পার্পেল কালারের একটা পাঞ্জাবি পরেছে সে। তবে পাঞ্জাবি পরে খুবই আনকমফোর্টেবল লাগছে ওর। এসব ওর একদমই ভালো লাগে না। ও তো আজ আসতও না। তবে আজ খুশি নাকি স্টেজে পারফরমেন্স দিবে। কদিন ধরে সেটা বলে বলে ওর কান ঝালাফালা করে দিয়েছে। যদিও উপরে না দেখালেও মনে মনে প্রহর নিজেও আগ্রহী খুশির পারফরমেন্স দেখার জন্য। শুধুমাত্র সেই জন্যই তো ওর আশা। না হলে এইসব ফাংশন ও কখনোই আসে না। ফাহিমও প্রথম প্রথম খুব অবাক হয়েছিল প্রহরকে এখানে দেখে। তবে পরে সে বুঝতে পেরেছে আসল কারণটা। প্রহর না বললেও তার মনোভাব ঠিকই বুঝতে পেরেছে ফাহিম। প্রহরের জীবনের এই পরিবর্তন দেখে সে সত্যিই খুব খুশি। বন্ধুটার জীবন এবার বুঝি একটু লাইনে আসবে। প্রহরের নজর শুধু খুশিকেই খুঁজছে। আসার পর একবারও দেখেনি। আজকাল ওর নজর শুধু খুশির খোঁজেই থাকে। মেয়েটা যে ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। যে আগে ওর কাছে মহা বিরক্তির কারণ ছিল, সেই এখন যেন ওর দৃষ্টির সীমানার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাই তো নজর শুধু তাকেই খোঁজে। প্রহরের এই অধীরতা দেখে ফাহিম দুষ্টু হেসে বলল, সবুর কর ভাই, সবুরের ফল মিঠা হয়। ভাবিজি অবশ্যই আইব। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, হোয়াট রাবিশ, এমন কিছুই না। আমি কেন ওকে খুঁজতে যাব? এখন এক্স্যাক্টলি কি কারণে খুঁজতাছস হেডা তো তুই ভালো জানোস। আমি অবলা প্রাণী কিভাবে বলবো? তয় শুনছি ভাবিজি নাকি পারফরমেন্সের জন্য রেডি হইতাছে।
ওদের কথার মাঝেই প্রহরের নজর গেল স্টেজের পাশে। খুশি এইমাত্র এসে দাঁড়িয়েছে ওখানে। প্রহরের নজর খুশিতে আবদ্ধ হতেই আশেপাশের সবকিছু অদৃশ্য হয়ে গেল। ফাহিমের বকবকও ওর কান পর্যন্ত পৌঁছচ্ছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে খুশির পানে। খুশি ওর পারফরমেন্সের জন্য লাল পাড়ের সাদা চর্চের জরির কাজ করা শাড়ি পরেছে, সাথে হরেক রকম ভারী অর্নামেন্টস আর অপরূপ সাজে সজ্জিত, যেন পুরনো দিনের কোনো রাজকুমারীর মতো লাগছে। এই প্রথম খুশির এমন রূপ দেখছে প্রহর। প্রহরের হৃৎপিণ্ডে যেন ঝংকার দিয়ে উঠছে, চোখের নজর স্থির হয়ে আছে। খুশি প্রহরদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে ওদেরকে ইশারা করলো। প্রহরের ঘোর কাটল, মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিল সে। তারপর উঠে দাঁড়িয়ে খুশির দিকে এগিয়ে গেল ওরা। খুশির কাছে এসে ফাহিম বলে উঠল,